আজকে শনিবার সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আমাদের বাড়িতে ওই আগে যে আমি পিৎজা বানানোর সময় যে যে উপকরণগুলো কিনে এনেছিলাম সেগুলো কিছুটা রয়ে গেছে, তো ওইগুলো দিয়ে আজকে ভাবছি একটু ব্রেড পিৎজা বানাবো। আগের দিন তো রুটি পিৎজা যেটা ট্রাই করেছিলাম ওটা তো খুবই ফালতু হয়েছিল। তো যাই হোক, আজকে এই ব্রেড পিৎজাটা ট্রাই করব। আমাকে একজন বন্ধু বলল যে এটা নাকি খেতে বেশ ভালোই হয়, তো এটা আমি আজকে এয়ার ফ্রায়ারে করছি। তো এই যে ব্রেডের ওপরে ওই পিৎজা সসটা লাগিয়ে নিয়ে তার উপরে চিজ যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ছিল সেগুলো সব দিয়ে তারপরে এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দেব। এবার তারপরে আমি এটাকে এয়ার ফ্রায়ারে 10 মিনিটের জন্য ওটাকে মানে কুক করতে রেখে দেবো। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আমি বানাচ্ছি। তো আমাকে ওই আমার যে বন্ধুটা ও বললো যে ওর বাড়িতে ওর বাচ্চা আছে, তো সে আর কি খেতে খুব পছন্দ করে, সে পিৎজা খেতে বেসিক্যালি খুব ভালোবাসে। তো ওর মা তো রোজ রোজ আর কি পিৎজা বানিয়ে দেবে, তো মাঝে মাঝে এরকম ওকে বানিয়ে দেয়। তো ও বললো যে ভালোই হয়, তো সেটাই ভাবছি আজকে আমি সকালে ট্রাই করি। আসলে এই যে চিজ তারপর এই সমস্ত জিনিসগুলো তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করতে আমার একটু গায়ে লাগে, তাই ব্রেকফাস্টে বানিয়ে এটা আজকে খেয়ে শেষ করলেই হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গেছে ব্রেড পিৎজা, আর চা তো সঙ্গে থাকেই ওটার সাথে সকালে। গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। আর এখন এই 10:30 বেজে গেছে, তো আমি এবার রান্না করতে যাব। একটু দেরি হয়ে গেছে, কালকে ওই ক্যাবিনেটটা ফিট করেছিলাম, তারপর থেকে গায়ে হাত পায়ে এত ব্যথা হয়েছে। যখন করছিলাম তখন বুঝতে পারিনি, তারপরে রাতের বেলা দেখছি না বেশ গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আজকে উঠতে দেরি হয়ে গেছে একটু। হ্যাঁ, তো এই এখন 10:30 বাজে, আমি একটু ঝটপট করে লাঞ্চ বানিয়ে নেব। চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। দুপুরে লাঞ্চটা বানাবো এখন, তারই প্রিপারেশন নিচ্ছি। আমার তো মনে হয় রান্না করার সব থেকে ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে এই যে এই কাটিং আর চপিং, মানে এইটাতেই হচ্ছে সব থেকে বেশি সময় যায়। রান্না করাটা না হলে কোনো ব্যাপার নয়, রান্না করতে অত বেশি টাইম লাগে না, সব থেকে বেশি সময় লাগে হচ্ছে এই সবজিপত্র কাটা আর কি বানাবো সেইটাকে মাথায় প্ল্যান করা। তো আমার তো মাঝে মাঝে ভাবি যে আচ্ছা আজকে আমি কি রান্না করব। মাঝে মাঝে আমি বাড়িতে ওই জন্য মাকে জিজ্ঞেসও করি, মা কি রান্না করলে বলো তো তুমি। তো আমি ভাবি ঠিক আছে পরের দিন আমি তাহলে সেই রান্নাটাই করে দেবো, নাহলে ওই রোজই একঘেয়ে রান্না। তো মেনলি আমরা দুপুরবেলাতে তো ভাতই খাই, সবাই যেমন খায় সেরকমই ভাতই খাই। আজকে যেহেতু শনিবার, তো আজকে ভাবছি ওই ভাতটাই একটু অন্যরকম করে বানাবো। আপনারা ছুটির দিনে যদি মাছ মাংস না থাকে, স্পেশালি রবিবারে যদি মাংস না থাকে, তো তাহলে এইটা বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে। এইটার সাথে আমি আজকে ডিমের কষা বানাচ্ছি, আর ডিমের কষার সাথে যে মানে ভাতটা আর কি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, তো ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সুদীপ্তকেও আমি মাঝে মাঝে টিফিনে এই কম্বিনেশনটা দিই, মানে এই ডিমের কষা আর ওই রকম যে এই ভাত যেটা বানাবো সবজি দেওয়া সেটা। এটা কিন্তু ফ্রাইড রাইস না, কিন্তু আবার একটু বেশ মশলাদার, বেশ ভালোই লাগে খেতে। তো আমার কাছে যে যে সবজিগুলো ছিল, যেমন আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো আমি কেটে নিচ্ছি। আর আমি একটু মটরশুঁটিও দেবো এটার মধ্যে। আপনাদের কাছে যদি ব্রকলি বা ফুলকপি থাকে তো সেটাও এর মধ্যে দিতে পারেন, ভালোই লাগবে খেতে। আর আমি যেহেতু আজকে ডিমের কষাটা বানাবো, তো সেটার জন্য এখানে পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে নিলাম। আসলে এই সবজিগুলো কাটা হয়ে থাকলে, মানে প্রিপারেশনটা ঠিক করে নেওয়া হয়ে থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখানে আমি একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, তার মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা যেহেতু মানে সেদ্ধ হতে সব থেকে বেশি সময় নেবে, তাই আলুটা সবার প্রথমে দিয়ে দেব। তারপরে ওই যে সবজিগুলো, মানে আপনি যে যে সবজি দিতে চান সেগুলো দিয়ে দিতে পারেন। আমার কাছে গাজর আর এই ক্যাপসিকামটা ছিল, তো সেটাই আমি দিয়েছি। আচ্ছা, এরপরে আমার কাছে একটু এখানে এটাকে ওই সয়াবিন, যেটা নিউটেলা বলে, তো ওই সয়াবিনটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে ওই জলটা চেপে বার করে দিয়েছি। এবার এর মধ্যে ওই সয়াবিনটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে যে নুন। তারপর নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আমি 1 চামচের মতো নুন দিয়েছি এখানে। আর আমি আজকে 2 কাপ চাল দিয়েছি, 2 কাপ চালে যতটা ভাত হয় ততটা হবে।
আর এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, বিরিয়ানি বা পোলাও মশলা আপনাদের কাছে যেটা থাকবে, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি আজকে এখানে ওই 3-3.5 চামচের মতো দিয়েছি ওই মশলাটা। অ্যাকচুয়ালি এই মশলাটাই হচ্ছে এই রান্নাটার আসল বিষয়। তো এরকম মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এই সবজিগুলোর সাথে ওই মশলাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার তারপরে আমি ওই যে চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। চালটা এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে সবজি আর মশলাটার সাথে। তারপর আমি এর উপরে ওই একটু মটরশুঁটি, যেটা আমরা এখানে ফ্রোজেন অবস্থাতে কিনতে পাওয়া যায়, সেটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপের জন্য হচ্ছে 4 কাপ জল। আর যেহেতু আমার এখানে আলু আর একটু সবজি টবজি আছে, তাই আমি আরও 1/2 কাপের মতো দিয়েছি, মানে টোটাল 4.5 কাপ জল আমি এখানে দিয়েছি। এবার জলটা ফুটতে দিতে হবে। তারপর জলটা ফুটে গেলে 10 মিনিটের জন্য ওটা একদম লো ফ্লেমে ওইভাবেই রেখে দিতে হবে। আর এখানে আমি এবার ডিমের কষাটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু সর্ষের তেল দিলাম, তারপর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর আদা রসুন বাটাটাও আছে। তো আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে কিচেন কিং মশলাটা দিই, যখনই আমি ডিমের কষা রান্না করি তখনই কিচেন কিং মশলাটা দিই। তো সেটা দিলে ডিম কষার টেস্টটা খুবই ভালো হয়, আপনারাও দিয়ে দেখতে পারেন, খুবই ভালো খেতে লাগবে, একদম টেস্টটাই বদলে যাবে। তো ওই কিচেন কিং মশলাটা আমি এখানে দিয়েছি। আর এবার আমি একটু দিলাম হচ্ছে টমেটো পেস্ট। আপনারা টমেটো যদি মানে গোটা ফ্রেশ টমেটো থাকে সেটাও কুচো করে কেটে দিতে পারেন। আমার কাছে পেস্টটা একটু ফ্রিজে রয়ে গেছিলো, তাই আমি ওটাই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, সেই জন্য সবসময় একটু জল দিয়ে দিলে ভালো হয়। তো তারপরে মশলাটা কষিয়ে নেব। আর ওইদিকে দেখুন আমার এই যে রাইস যেটা বানাচ্ছিলাম সেটাও একদম হয়ে গেছে। তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রাইসগুলো কিন্তু খুব সুন্দর গোটা গোটা ভাবে একদম গোটা গোটা ভাবে মানে সেদ্ধ হয়ে গেছে, আর একটুও ভেঙে যায়নি। তো এবার খুব হালকা হাতে এভাবে তুলে তুলে সবটা মিক্স করে নিতে হবে। আমি এখানে একটু দেখেও নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই যে খুব হালকা হাতে পুরোটা মিক্স করে নেব যাতে ভেঙে না যায়। আর অনেক সময় কি হয়, একটু জল জল হয়ে থাকে বা একটু নরম নরম হয়ে গেছে বলে মনে হয়। চালটা সব সময় এত ভালো সমান মানে সব সময় সমান হয় না রান্না। তো তখন কি করতে হবে, এই ঢাকাটা খুলে এইভাবেই রেখে দিতে হবে, তাহলেই কিন্তু রাইসটা মানে দানাগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি একদম লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। তারপর আবার একটু মিক্স করে নিয়ে এবার আমি এটাকে রেখে দেবো। যখন খাবো তখন আবার ঢাকাটা একবারে খুলবো, আর এটাকে মিক্স করা বা অন্য কিছু করার দরকার নেই। তো এটা ওই দমেতেই মানে ওই ঘিয়ের স্মেলটা আর কি পুরো রাইসটার সাথে মিশে যাবে, তো তখন খেতে আরও ভালো লাগবে। আর এখানে এই যে ডিম কষাটা আমি যেটা বানাচ্ছি সেটার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এই মধ্যে যে লম্বা লম্বা করে আলুগুলো রেখে দিয়েছিলাম সেটাও মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপরে যতটা জল দিতে চান ততটা জল দিয়ে দেবেন। আমি এখানে বেশি ঝোল বানাবো না, কিন্তু ওই যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই আলুটার জন্য আমি জলটা দিলাম সেই মতো। তো তারপরে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। তারপরে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপরে আবার সবকিছু মিক্স করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে ডিমের কষা। আর নামানোর আগে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একদম ফ্রেশলি চপড ধনেপাতা সেটা ছড়িয়ে দেব। তারপরে আবার একটু মিক্স করে দিয়ে নামিয়ে দেবো, তাহলেই একদম আমাদের ডিমের কষা রেডি। ডিমের কষা বানানোর জন্য মানে টেস্টি ভাবে বানানোর জন্য সব থেকে যেটা ভালো মশলা সেটা হচ্ছে কিচেন কিং মশলা। আর এই কিচেন কিং মশলাটা আপনারা অন্যান্য রান্নাতেও দিতে পারেন, মানে ধরুন আপনি মিক্স ভেজ বানাচ্ছেন বা কোনো সবজির তরকারি বানাচ্ছেন সেখানেও দিতে পারেন। আমরা জেনারেলি এভারেস্টের কিচেন কিং মশলাটাই ব্যবহার করি, কিন্তু এবারে দোকানে ওটা ছিল না, তাই আমরা ওই প্রিয়ার যে মশলাটা দেখালাম ওটাই কিনে এনেছিলাম।
তো এখানে বিদেশে আমেরিকাতে মশলাপাতি সবই পাওয়া যায়, কিন্তু প্রবলেম হচ্ছে সব সময় সব কোম্পানির মশলা সব সময় পাওয়া যায় না। মানে আমি এভারেস্ট চাইছি যে এভারেস্ট পাবো, সেটা কিন্তু সব সময় হয় না। আর এই দেখুন এখন বাজছে হচ্ছে 11:41, আর আমার এর মধ্যে রান্না একদম রেডি। তো আমি ওই মোটামুটি 11:45 থেকে 11টার মধ্যে রান্নাটা স্টার্ট করেছিলাম, ওই 40-45 মিনিটের মধ্যে পুরো রান্না রেডি। আর এই যে রাইসটা এতটা ভালো হয়। ও হ্যাঁ, আমি এখানে আবার তোরার জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি, ওটা হচ্ছে সুইট পটেটো আর গাজর, ওটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। ওই বা বাকি থাকে কেন, তো ওর খাবারটা তো বানাতে হবেই, ও তো আমাদের খাবার খেতে পারে না, তো ওটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে আমার খাবারটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা যেহেতু আমার একদিনে শেষ হবে না, তাই আমি এরকম বক্সের মধ্যে রেখে দিই। আর আজকের লাঞ্চে খাবো, তারপর হয়তো কালকেও হয়ে যেতে পারে, যদি একটু এক্সট্রা থেকে যায় সুদীপ্তকে টিফিনেও দিয়ে দেবো। তো এই যে ডিমের কষা আর ওই রকম যে রাইসটা, ওটা রেডি হয়ে গেছে। ওটা ঠিক পোলাওও নয়, ফ্রাইড রাইসও নয়, আমি বিরিয়ানি মশলা দিয়ে করি, দেখেছি খেতে কিন্তু খুব টেস্টি হয় আর সবাই খুব পছন্দও করে। আর আজকে আমি তার সাথে কিছুটা স্যালাড কেটে নিয়েছি, স্যালাডের মধ্যে একটু পেঁয়াজ আছে আর একটু শসা আছে। ব্যাস এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। আপনারা ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আগের দিনে লেক সুপিরিয়রের ভিডিওটা দেখে আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে বাচ্চাকে নিয়ে ওরকম আমেরিকাতে ঘুরতে যেতে কি প্রবলেম হয় না, মানে তোরাকে নিয়ে যে আমরা ঘুরতে যাই তো আমাদের কি কোনো অসুবিধা হয় না। তো সত্যি কথা বলতে গেলে কি একদমই অসুবিধা হয় না। তোরার যখন 2 মাস বয়স তখন থেকেই ও আমাদের সাথে এরকম ঘুরতে বেরোয়। আমরা বেশ অনেকটা লং ড্রাইভে অনেক জায়গায় গেছি, 5-6 ঘন্টার লং ড্রাইভেও তোরাকে নিয়ে আমরা গেছি। তো তোরা তো মেনলি কার সিটেই এরকম বসে থাকে, তবে আমরা খেয়াল রাখি যে যখন আমরা 5-6 ঘন্টা ওরকম ড্রাইভ করি তখন যেন ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা পর পর একবার করে গাড়িটা স্টপ করতে, আর তারপরে নেমে তোরাকে নিয়ে একটু ঘুরতে, একটু হাঁটাচলা করতে, তাহলে যাতে ও একটু কার সিটটা থেকে বেরিয়ে আসতে পারে। আর আপনাদেরকে তো আগেই বলেছি যে ইউএসএতে এরকম অনেক রেস্ট এরিয়া থাকে রাস্তার ধারে ধারে, তো সেখানে গিয়ে তোরা ডাইপার সব কিছু চেঞ্জ করা, এই সমস্ত আমরা ওই 2-3 ঘন্টা পর পর করে থাকি, মানে 3 ঘন্টা পর করে থাকি। তো রেস্ট এরিয়াগুলোতে এরকম অনেক ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, মানে বেবি চেঞ্জিং স্টেশন সব কিছু থাকে। তো আমাদের এরকম ঘুরতে যেতে কোনো অসুবিধা হয় না। আগে যখন তোরা ছোট ছিল তখন তো শুধুমাত্র ব্রেস্ট ফিডই করতো, তো তখন তো ওর খাবার দাবারের ব্যাপারে কোনো অসুবিধা ছিল না। এখন যেহেতু একটু বড় হয়েছে তাই ওর খাবার দাবারের সমস্ত কিছু আমি বাড়ি থেকেই প্যাক করে নিয়ে যাই। ও ওটস খেতে খুব ভালোবাসে, তাই ওটসটা একটু গুঁড়ো করে পাউডার করে আমি নিয়ে নিই। আবার অনেক সময় আমাদের এই ইউএসএতে জারবার বলে একটা কোম্পানি আছে, তো জারবারের ওটস পাওয়া যায় বাচ্চাদের জন্যই, তো সেটাও আমরা নিয়ে নিই, যেগুলোতে কোনো সুগার কিছু থাকে না, তো ওটা বাচ্চাদের খাওয়ার জন্য সেফ। এছাড়া ক্যারেটের পিউরি পাওয়া যায়, তারপর বিভিন্ন অ্যাপেল, ব্যানানা, মানে আপেল, কলা এইসবের পিউরি পাওয়া যায়, তো সেগুলোও নিয়ে নিই, তো দুটো মিক্স করে তোরাকে খাইয়ে দিই। এছাড়া এমনি ফর্মুলা মিল্ক তো আছেই, সেগুলো তো তোরা খাই। তো খাবার দাবারটা প্যাক করে নিই, ডাইপার প্যাক করে নিই, এক্সট্রা জামা কাপড় প্যাক করে নিই। আর এই যে রেস্ট এরিয়াগুলো থাকে রাস্তার ধারে ধারে, তো সেই জন্য বাচ্চা নিয়ে ইউএসএতে ঘোরাটা কোনো অসুবিধা নেই যদি আপনার কাছে গাড়ি থাকে। তো তোরা বেশ ভালোই এনজয় করে বাইরেটা। এখনো অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। তোরাকে নিয়ে আমরা ইন্ডিয়াও গেছিলাম ফ্লাইটে করে, সেটা তো অনেকক্ষণের জার্নি, 28 ঘন্টার মতো জার্নি, 28 থেকে 30 ঘন্টার মতো জার্নি আমাদের মিনেসোটা থেকে বাড়ি যেতে টোটাল অত ঘন্টা লাগে। তো সেখানেও তোরা ঠিকই ছিল, খুব একটা কোনো অসুবিধা হয়নি, আমরাই টায়ার্ড হয়ে গেছিলাম ওর থেকে। আপনাদের সাথে গল্প করতে করতে এখন সন্ধেই হয়ে গেছে। বাইরের আকাশটা কি সুন্দর লাগছে না, সূর্য অস্ত গেছে আর আকাশের রংটা কি সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার রেসিপিগুলো আজকে ট্রাই করে আপনারা দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আশা করি ভালো লাগবে। পরে আবার একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, টাটা।